আমাদের আজকের গল্প হৃদিকুঞ্জ বনে, কলমে সুমেধা সরকার। 4 বছর পর দেশের মাটিতে পা রাখল বিশাখা। প্লেন থেকে নেমে বিমানবন্দরে দাঁড়িয়ে গভীরভাবে শ্বাস নিল ও। বোঝার চেষ্টা করল যে বিষাক্ত বাতাস থেকে বাঁচতে 4 বছর আগে ভারত ছেড়ে লন্ডনে চলে গিয়েছিল ও। সেই বাতাস আজও বহমান কিনা, কিন্তু ব্যর্থ হলো বুঝতে। বিশাখা দাশগুপ্ত বর্তমানে একজন জার্নালিস্ট। বিগত 4 বছরও লন্ডনে পড়াশোনা করছিল জার্নালিজম নিয়ে। তারপর ওখান থেকেই অনলাইনে কলকাতার এক বিখ্যাত দৈনিকের অফিসে আবেদন জানিয়েছিল চাকরির জন্য। সেই চাকরি নিশ্চিত হওয়ার পরই ও ভারতে আসার সিদ্ধান্ত নিয়েছে। লন্ডনে বিশাখার নিজের মাসি থাকেন। এই 4 বছরে তিনি একবারও বুঝতে দেননি যে তিনি ওর মা নন। নিজ সন্তানের মতো স্নেহেই ওকে এতদিন রেখেছেন উনি। মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় পরিবার, দেশ সব ছেড়ে ওখানে যাওয়ার পর একমাত্র মাসির জন্যই বিশাখা নতুন করে বাঁচতে শিখেছিল। একটা বড় সময়ের পর আজ নিজের বাড়িতে পা রাখবে বিশাখা। যদিও সেখানে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছাও নেই। কার জন্য যাবে? ওর সবচেয়ে বড় শক্তি ওর মাই তো নেই সেখানে। 4 বছর আগেই তো তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। কথাটা মনে পড়তেই চোখ ছলছল করে উঠল ওর। জীবনে যত কষ্ট সব কি ওর ভাগ্যেই লেখা আছে? ওকে নিতে কেউ আসেনি এয়ারপোর্টে। এমনটা যে হবে সেটা অবশ্য বিশাখা জানতই। তাই ওর খারাপ লাগলো না। লাগেজগুলো নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরল ও। ড্রাইভারকে গন্তব্য জানিয়ে ট্যাক্সির সিটে পিঠ এলিয়ে দিল ও। এতক্ষণ প্লেন জার্নি করার পর ক্লান্ত লাগছে, কিন্তু তার মাঝেই একবার মাসিকে কল করলো বিশাখা। কিছুক্ষণ রিং হওয়ার পর মাসি ধরল কলটা। হ্যাঁ, পৌঁছে গেছিস মামাই? হ্যাঁ মামনি, এখন ট্যাক্সিতে। বাড়ি পৌঁছে কল করব তোমায় আবার। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যা, আর কিছু খেয়ে নিস গিয়ে, তারপর ভালো করে একটা ঘুম দিস। হ্যাঁ গো হ্যাঁ, সব করব, চিন্তা করো না তো অত। তুমি তোমার রেগুলারের ওষুধগুলো খেয়ে নিও কিন্তু। না খেলে কি আর তুই আমায় আস্ত রাখবি? বিশাখা হাসল। মাসি কলটা কাটল। বিশাখার ডাকনাম মামাই। বাড়ির সবাই ওকে এই নামেই ডাকে, আর ও মাসিকে ছোট থেকেই মামনি বলেই ডাকে। এতটা দূরে থেকেও একটা মানুষ কত কেয়ার করে ওর। আর যাদের কাছে যাচ্ছে তারা, ও বাঁচল কি মরল তাতেও কিছু এসে যায় না তাদের। উত্তর কলকাতার এক বনেদি বাড়িতে জন্ম বিশাখার। যৌথ পরিবারে বড় হয়েছে ও। ধীরে ধীরে অবশ্য সেই পরিবার ভাঙন ধরেছে। ওদের বিশাল পৈতৃক বাড়িটায় এখন আর আগের মতো মানুষের ভিড় নেই। রাস্তায় সেভাবে জ্যাম না থাকায় 40 মিনিটের মধ্যেই ওদের বাগবাজারের বাড়ির সামনে এসে থামল ট্যাক্সি। ভাড়া মিটিয়ে দিয়ে লাগেজগুলো নিয়ে নেমে গেল বিশাখা। পাঁচিল ঘেরা বাড়ির মেন গেটের সামনে দাঁড়িয়ে একটু থমকালো ও। যতই অভিমান থাকুক এই বাড়ির সদস্যদের প্রতি, এখানে স্মৃতিও তো কম নেই। দিনের বেলায় মেন গেটে তালা দেওয়া থাকে না। বিশাখা তাই কাউকে না ডেকেই দরজা ঠেলে একাই ঢুকে পড়ল বাড়ির ভিতরে। বাড়ির সামনে 2 পাশে ফুলের বাগান, মাঝখান দিয়ে নুড়ি পাথর বিছানো রাস্তা। সেই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে বাড়ির ভিতরে দরজার সামনে দাঁড়ালো বিশাখা। বেল বাজাতে অস্বস্তি হলেও দোনামোনা করে বাজিয়ে ফেলল শেষমেশ। ঠিক 5 মিনিট পর দরজাটা খুলল। সামনে দাঁড়িয়ে বিশাখার জেঠিমা। ওকে দেখেই তিনি বলে উঠলেন, ও মা, মামাই এসে গেছিস? আয় আয়, ভিতরে আয়। এই রোহান বাবা, এসে দিদির লাগেজগুলো নে তো। বিশাখা তাচ্ছিল্যে হাসল। আজও চাকরি পেয়েছে বলে এত দরদ দেখানো হচ্ছে। 4 বছর আগে যখন এখানে ছিল তখন কই ছিল এত যত্ন? এমনকি আজও তো একবার এয়ারপোর্টে যেতে পারেনি এই বাড়ির কেউ। বিশাখার ধ্যান ভাঙল জেঠিমার কোথায়। মামাই, যা স্নান করে নে। এতটা জার্নি করে এসেছিস, খিদেও তো পেয়েছে নিশ্চয়ই। স্নান করে আয়, আমি খেতে দিচ্ছি। প্লেনেই খেতে দিয়েছিল জেঠিমণি। আমি স্নান করে একটু ঘুমাবো, আমায় তোমরা কেউ জ্বালিও না। জেঠিমা দমে গেলেন। এই রকম উত্তর তিনি আশা করেননি।
জেঠিমার ছোট ছেলে বিশাখার জ্যাঠতুতো ভাই রোহান এসে ওর লাগেজগুলো তুলল। তারপর বলল, মোটা হয়ে গেছিস দি ভাই তুই। বিশাখা হেসে ওর চুলগুলো ঘেঁটে দিল। তারপর বলল, তাহলে এবার জিম যাওয়া শুরু করতে হবে মনে হচ্ছে। রোহানও হাসলো। তারপর লাগেজগুলো বিশাখার ঘরে পৌঁছে দিল। রোহানের সঙ্গে টুকটাক কথাবার্তা বলার পর বিশাখা ঘরে ঢুকে দরজাটা আটকে দিল। অ্যাটাচড বাথরুম এই বাড়িতে সব ঘরেই আছে। ও নিচের ঘরের বাথরুমে ঢুকে স্নান করলো প্রায় আধ ঘন্টা ধরে। তারপর বিছানায় এসে শুয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। ঋষিত, আমার কপালে কি তোর বিয়ে দেখা নেই? এবার তো বিয়ে কর বাবা, বয়সটাও তো 30 হয়ে গেল, আর কতদিন অপেক্ষা করবি? ব্রেকফাস্ট টেবিলে বসে খাবার নিয়ে নাড়াচাড়া করছিল ঋষিত। মায়ের কথা শুনে মুখ তুলে তাকালো। তারপর বলল, কেরিয়ারের চাপ। চুপ কর, ডাক্তার তো হয়ে গিয়েছিস, সরকারি হাসপাতালে চাকরি পেয়ে গিয়েছিস, এবার কি 40 বছর বয়সে গিয়ে বিয়ে করবি? কি মা, তুমিও না, কদিন যাক। আর তাছাড়া ভালো মেয়েও তো পাওয়া যাচ্ছে না। কে বললো পাওয়া যাচ্ছে না? তোর পছন্দ হচ্ছে না কাউকেই, সেটা বল। আমি জানি না বাপু, তুই বিয়ে কর এবার। আচ্ছা, দেখা যাবে। বলেই টেবিল ছেড়ে উঠে পড়ল ঋষিত। এখন এখানে বসে থাকা মোটেই নিরাপদ নয়। বেশিক্ষণ এখানে থাকলে মা বোধহয় খাবার টেবিলে ওর বিয়ে করিয়ে দেবে। ঋষিত মল্লিক একজন নবীন সার্জন। মা বাবার ছোট ছেলে ঋষিত সদ্য 30 বছরে পা দিয়েছে। কেরিয়ারের চাপেই বিয়েটা করা হয়ে ওঠেনি, এবং মূলত সেই কারণেই কোনোদিনও প্রেম করেনি ও। কিন্তু মাকে সেসব বোঝানো মুশকিল। তিনি ছেলের একটা গোছানো সংসার দেখতে চান। তাকেও অবশ্য দেওস দেওয়া যায় না। প্রতিটা মায়েরই তো এই দুটোই স্বপ্ন থাকে, 1, সন্তান প্রতিষ্ঠিত হবে, আর 2, সন্তানের সুন্দর সংসার হবে। হসপিটালে যাওয়ার জন্য তৈরি হয়েছিল ঋষিত। এবার বেরিয়ে পড়ল। নিজের বাইক নিয়ে রওনা দিল হসপিটালের উদ্দেশ্যে। আজ একটা গুরুত্বপূর্ণ সার্জারি রয়েছে। ওর সিনিয়র সার্জনকে অ্যাসিস্ট করতে হবে সেখানে, তাই লেট করা যাবে না কোনো মতেই। ছোটবেলা থেকে ঋষিত নিজের পড়াশোনা নিয়ে ভীষণ সিরিয়াস। তার পাশাপাশি খেলাধুলাতেও ভালো ছিল ও। বরাবরই স্কুলের ক্রিকেট টিমে ওর জায়গা পাকা ছিল। ঋষিতের দাদা হর্ষিতও একই রকম। হর্ষিত একজন ইঞ্জিনিয়ার, বড় কোম্পানিতে চাকরিরত। ঋষিতের থেকে 5 বছরের বড়। হর্ষিত 3 বছর আগেই বিয়ে করেছে। বর্তমানে ওর 1.5 বছর বয়সী একটি মেয়েও আছে। হর্ষিতের মেয়ে হর্ষালীর সঙ্গে ঋষিতের দারুণ ভাব। ঋষিতের বিয়ে না করার আরও একটা কারণ আছে। সেটা হলো, ও চায় ওর জীবনসঙ্গী এমন কেউ হবে যার নিজস্ব কোনো চাকরি বা বিজনেস কিছু আছে, অর্থাৎ সে স্বাবলম্বী হবে। কিন্তু এখনও অবধি ওর মা যে কয়টা সম্বন্ধ দেখেছে সবাই গৃহবধূ হতেই আগ্রহী। তাই ঋষিত প্রত্যাখ্যান করেছে প্রত্যেকটি সম্পর্কই। হসপিটালের সামনে পৌঁছে বাইক থামালো ঋষিত। পার্কিং এরিয়ায় বাইক রেখে ঢুকে গেল ভিতরে। আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ ওর কাছে, কারণ আজ প্রথমও বড় কোনো অপারেশনে অংশ নিতে যাচ্ছে। জীবন বড় অদ্ভুত। মানুষ যা করতে চায় না, জীবন তাকে দিয়ে তাই করিয়ে নেয়। যেমনটা করিয়ে নিচ্ছে বিশাখাকে দিয়ে। বিশাখার পৈতৃক বাড়ি অমৃত মহলে ফেরার কোনো রকম ইচ্ছাই ওর ছিল না, কিন্তু ফিরতে তো সেই হলোই। এখানে ফেরার পর থেকেই পুরনো স্মৃতিগুলো কুড়ে কুড়ে খাচ্ছে ওকে। আজ শুক্রবার, সোমবার থেকেও অফিস জয়েন করবে। ততদিন সারাক্ষণ বাড়িতেই থাকতে হবে ওকে, কারণ পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার ওর বিন্দুমাত্র ইচ্ছা নেই। অবশ্য বন্ধু কি আদৌ কেউ আছে ওর? এই শহরে বিশ্বাসঘাতক ভরা, আর বিশাখার জীবনে বিশ্বাসঘাতকদের কোনো ঠাঁই নেই। তাদের শুধুই শাস্তি দিতে চায় বিশাখা। সত্যি বলতে আজ নিজ ভূমেও পরবাসী, কারণ এই 140 কোটি মানুষের দেশে ওর একজনও আপন কেউ নেই। সবই ভাগ্যের পরিহাস। ঘরে বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছিল বিশাখা, তাই উঠে এলো ছাদে। বিশাল ছাদটা যেন এক লহমায় ওকে ওর ছেলেবেলায় নিয়ে গেল। ওই ছাদে ওরা ভাই বোনেরা মিলে কত খেলাধুলা করত। শীতকালে এখানে পিকনিক করা হতো, গরমকালে আচার রোদে দিতেন মা জেঠিমারা। সেখান থেকে চুরি করে খেত ওরা বাচ্চারা। মা মা এবং মা, সারা বাড়ি জুড়ে মায়ের গন্ধ ছড়িয়ে রয়েছে যেন।
মায়ের স্মৃতিগুলো আঁকড়ে ধরছে ওকে বারবার। এই বাড়িতেই তো নিজের জীবনের বৃহৎ অংশ কাটিয়েছেন মা। এই বাড়ি থেকেই তো তাকে শেষ যাত্রায় নিয়ে যাওয়া হয়েছিল। এই বাড়ির আনাচে কানাচে তাই তার অস্তিত্ব মিশে থাকবেই। ভাবতে ভাবতে চোখের কোণে কখন জানি জল চলে এসেছিল বিশাখার। দ্রুত হাতের উল্টো পিঠে চোখ মুছে নিল ও। না, নিজেকে দুর্বল হতে দেওয়া চলবে না। ওকে শক্ত থাকতেই হবে। রোহান কখন পিছনে এসে দাঁড়িয়েছে টের পায়নি বিশাখা। হঠাৎ পিছন ফিরতেই রোহানকে দেখতে পেল ও। মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে তুলে বলল, কিছু বলবি? রোহান একটু ইতস্তত করল, তারপর বলল, কাকামণি তোমায় ডাকছে, কথা আছে তোমার সাথে। রোহানের কাকামণি অর্থাৎ বিশাখার বাবা। যে মানুষটার প্রতি বিশাখার মনে এক পাহাড় সমান ঘৃণা জমে রয়েছে, এখন ওকে ডেকে পাঠানোর কোনো কারণ খুঁজে পেল না ও। তবুও রেহানের সাথেই নিচে নেমে এলো। বসার ঘরে বসে আছেন বিশাখার বাবা বিপ্লব দাশগুপ্ত। চোখে মোটা কাচের চশমা, শক্ত চোয়ালে অহংকারের ছাপ স্পষ্ট। বিশাখা গম্ভীর মুখ করে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। বিপ্লব বাবু ওর দিকে তাকিয়ে বললেন, কেমন আছো? বিশাখা হাসল। সেই হাসিতে মিশে আছে বিদ্রুপ এবং তাচ্ছিল্য। সে বলল, আমি কেমন আছি তাতে আপনার কিছু কি যায় আসে আদৌ? ভদ্রভাবে কথা বলো মামাই, আমি বাবা তোমার। হ্যাঁ জানি, বার্থ সার্টিফিকেটে। বিশাখা, চিৎকার করে উঠলেন বিপ্লব বাবু। বিশাখা আবারও হাসল। বাড়ির বাকিরাও উপস্থিত আছে সেখানে। আর বাবা মেয়ের মধ্যে শীতল সম্পর্ক কথা সবাই জানে। বিশাখা বলল, ডেকে পাঠিয়েছিলেন কেন জানতে পারি? চাকরি পেয়েছ শুনলাম। ওই একটা কারণেই তো অমৃতমহলে জায়গা পেয়েছি আমি। না হলে কি আর এই বাড়িতে আমার জন্য জায়গা ছিল? বাজে কথা বলো না, তোমাকে কেউ তাড়িয়ে দেয়নি বাড়ি থেকে। নিজের ইচ্ছায় চলে গিয়েছিলে তুমি। তাড়িয়ে যেমন দেয়নি, খুব ভালো ব্যবহারও তো করেনি কেউ। তখন তোমায় নিয়ে আতুপুতু করার মতো পরিস্থিতি ছিল না মামাই। পুরো পরিবারেই শোকের আবহ ছিল সেই সময়। রিয়েলি? মায়ের মৃত্যুতে আদৌ কষ্ট হয়েছিল এই বাড়ির কারো? এখানে শুধু আমি আর রূপ ছাড়া সবাই খুশি ছিল, কারণ এই বাড়িতে তো কেউ মাকে সহ্যই করতে পারতো না। রূপকে টেনে এনো না এখানে, সে তোমার মতো অসভ্য নয়। আমার ভাই কেমন তা আমাকে আপনার থেকে জানতে হবে না মিস্টার বিপ্লব দাশগুপ্ত। আমার ভাইকে আমি ভালোই চিনি, সে যতই তার সাথে আমার বহুদিন ধরে আলাপ না থাক। রূপ অর্থাৎ বিশাখার ছোট ভাই রূপম এক কোণায় দাঁড়িয়েছিল। দিদির কথায় কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না সে। বিপ্লব বাবু একবার ছেলের দিকে তাকালেন। তার আশা ছিল ছেলে তার পক্ষ নিয়ে দিদির কথার প্রতিবাদ করবে, কিন্তু সেরকম কোনো অভিপ্রায় রূপের মধ্যে দেখা গেল না। হয়তো মনে মনেও দিদিরই পক্ষে ছিল সে। বিপ্লববাবু হতাশ হলেন, সাথে সাথে বিরক্তও হলেন। রাগত কণ্ঠে তিনি বলে উঠলেন, বাড়ি এসেই অভদ্রতা শুরু করেছ? কে শিখিয়েছে এসব? তোমার ওই মাসি? মামনিকে নিয়ে বাজে কথা বলার অধিকার আপনাকে দিইনি আমি, আর কোনো রকম অভদ্রতাও করিনি। অভদ্রতা আমার স্বভাবে নেই। তোমার স্বভাব আমার ভালোই জানা আছে। 4 বছর আগে কি করেছিলে সে কি ভুলে গিয়েছি মনে করো? পুরনো কাসুন্দি ঘাটবেন না। সেই সময় আমার কোনো দোষ ছিল না, এটা আপনি বাদে সবাই বুঝেছে, কিন্তু আপনার জেদ আপনি কিছুতেই বুঝবেন না। তোমার সাথে কথা বলতেও আমার রুচিতে বাজছে। বলবেন না, আমি জোর করিনি আপনাকে। রাগে ক্ষোভে বিপ্লব বাবু উঠে বেরিয়ে গেলেন। বিশাখা দেখেও কিছু বলল না। বাবার সাথে ওর সম্পর্ক কোনোদিনই ভালো নয়, আর এই 4 বছরে বাবার প্রতি টান তো দূরের কথা, সম্মানটাও অবশিষ্ট নেই আর। বাড়ির বাকিরাও যে যার কাজে চলে গেল, শুধু দাঁড়িয়েছিল রূপ। গতকাল বিশাখা বাড়ি ফেরার পর থেকে রূপের সাথে কথা হয়নি ওর। এখন গিয়ে রূপের পাশে দাঁড়ালো, একটা হাত ছোঁয়ালো রূপের গালে, তারপর বলল, কেমন আছিস? 4 বছর পর জানতে চাইছিস কেমন আছি? অভিমান হয়েছে আমার ভাইয়ের। হওয়াটা কি স্বাভাবিক নয় দি ভাই? মা মারা যাওয়ার পর আমার জন্য কে ছিল? তুই চলে গেলি, মামনিকে তুই পেলি, কিন্তু আমায় তো এখানেই থাকতে হয়েছে। এখানে সবাই আমার আপন হয়েও পর,
আর এদের মধ্যেই আমাকে কাটাতে হয়েছে এতগুলো বছর। আমি কেমন আছি জেনে তাই তোর কাজ নেই। বিশাখা হাসল, রূপের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যেদিন সব জানবি সেদিন এই অভিমানটা তোর থাকবে না রূপ, দেখে নিস। কথাটা বলেই ওখান থেকে চলে এলো বিশাখা, আর রূপ দাঁড়িয়ে রইল বুক ভরা কষ্ট নিয়ে। এই শুনেছিস, বিশাখা দেশে ফিরেছে। শ্রীতমার মুখে কথাটা শুনে চমকালো সম্প্রীতি। এই খবরটা একেবারে অনভিপ্রেত। সম্প্রীতি আবার কড়া কণ্ঠে বলল, কি বলিস, কবে? কালকেই। যোগাযোগ করলো না তো একবারও? তোর মনে হয় ও আমাদের সঙ্গে যোগাযোগ করবে? আমাদের প্রতি ওর কতটা রাগ আছে জানিস না তুই? হ্যাঁ, তাও তো ঠিক। সেই ঘটনাটার জন্য এখনো আমাদেরকেই দোষারোপ করে ও। কেন যে এমন করে? আসলে কি বলতো, পরপর দুটো ধাক্কা খেয়েছিল ও, তাই ভীষণ ভেঙে পড়েছিল। আর মানসিকভাবে বিধ্বস্ত মানুষের ঠিক ভুল বিবেচনা করার বুদ্ধি থাকে না। হ্যাঁ ঠিকই তো, এতদিন পর দেশে আসলো হঠাৎ। চাকরি পেয়েছে জার্নালিস্টের। যাক ভালো, অন্তত প্রতিষ্ঠিত তো হলো। শ্রীতমা এবং সম্প্রীতি বিশাখার ছোটবেলার বান্ধবী। একটা সময় পর্যন্ত অভিন্ন হৃদয় বন্ধুত্ব ছিল ওদের। কিন্তু 4 বছর আগে বিশাখার জীবনের কিছু ঘটনায় বিশাখা ভুল বুঝতে শুরু করে দেয়। আর এই ভুল বোঝাবুঝিতে ওদের বন্ধুত্ব চিরতরে শেষ হয়ে যায়। বিশাখা এখন আর ওদের মুখ দর্শন করতেও চায় না। সম্প্রীতি আবার বলল, আচ্ছা সৌভিকের খবর কিছু জানিস? শুনলাম বিয়ে করেছে 2 মাস আগে। তাই? কাকে? প্রেরণা বলে একটা মেয়েকে। ও, তা ওর সে সুন্দরী প্রেমিকার কি হলো? আরে এসব ছেলেরা একজনের প্রতি লয়াল থাকে নাকি? 2 দিন পর পর এদের গার্লফ্রেন্ড চেঞ্জ হয়। বিয়েটাও কয়দিন টেকে দেখ। তাও ঠিক। দুজনেই চুপ করে গেল ওরা। ওদের মনের মধ্যে ভিড় করতে শুরু করলো অনেক স্মৃতি। তার মধ্যে কিছু ভালো, কিছু খারাপ। তবে খারাপ স্মৃতিগুলো এতটাই খারাপ যে সেগুলো কোনোভাবে মুছে ফেলতে পারলেই বোধহয় ওরা শান্তি পেত। দরজা বন্ধ করে নিজের ঘরে বসে আছে বিশাখা। ঠোঁট চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে ও। কিছুক্ষণ পর আপনা আপনি ওর চোখ থেকে গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। বহু চেষ্টা করেও কান্নাগুলোকে আটকে রাখতে পারল না ও। বহু বছর ধরে হৃদয়ের মধ্যে পুঞ্জিত অভিমান মুক্ত ডানার মতো অশ্রুরূপে ঝরে পড়তে লাগলো। 2 হাত দিয়ে বারবার চোখের জল মুছতে থাকলো বিশাখা। চোখ মুখ নিমেষেই লাল হয়ে উঠল ওর। মনের ভিতরে প্রচণ্ড কষ্ট অনুভব হতে শুরু করলো। নিজের এক হাত অপর হাত দিয়ে খামছে ধরল ও। এই অসহনীয় কষ্ট কেন হচ্ছে ওর? এরকমটা তো হওয়ার কথা নয়। এত বছর ধরেই তো ওই একই পরিস্থিতিতে আছে। তবে কি অমৃতমহলে পৌঁছেই মন দুর্বল হয়ে পড়ল ওর? বাম হাতের যত্ন করে বড় করা নখগুলো ডান হাতের চামড়ায় কেটে বসে গেল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসলো চামড়া ভেদ করে। মৃদু আর্তনাদ করে উঠল বিশাখা। নিজের হাতের দিকে তাকিয়ে নিজেই চমকে উঠল ও। তাড়াতাড়ি উঠে হাতে সুতোল লাগিয়ে নিল। তারপর ওয়েটমেন্ট লাগালো। নিজেকে মানসিকভাবে শক্ত করার চেষ্টা করলো বিশাখা। মনকে প্রবোধ দিল এখনো অনেক হিসাব চুকানো বাকি। অনেককে তাদের বিশ্বাসঘাতকতার শাস্তি দেওয়া বাকি। নিজের জীবনটা সাজানো বাকি। মা ওর একটা সুন্দর জীবন দেখতে চেয়েছিলেন। মা সেই উচ্ছ্বাস পূরণ না করে কিভাবে থাকবে ও? তাই ওর দুর্বল হওয়া চলবে না। শক্ত হয়ে বসলো বিশাখা। কান্না থামলো ধীরে ধীরে। বসে থাকতে থাকতেও ফিরে গেল দীর্ঘ 6 বছর আগের অতীতের পাতায়। সাল 2018, কলকাতা। অমৃতমহল জুড়ে ধাপিয়ে চলেছে অষ্টাদশী এক কিশোরী, যার আসল নাম বিশাখা হলেও এই বাড়ির সবাই তাকে মামাই বলেই ডাকে। দুষ্টু মিষ্টি স্বভাবের এই মেয়েটি সর্বক্ষণ সারা বাড়ি মাতিয়ে রাখে। জন্মগতভাবে অতিমাত্রার সৌন্দর্যের অধিকারী এই মেয়েটি অমৃতমহলের চোখের মণি। বিশাখা সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছে। বিজ্ঞান শাখার ছাত্রী বিশাখা উচ্চ মাধ্যমিকে নজর কাড়া ফল করেছে। 97% নম্বর পেয়ে সে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। এমনিতেই ছোট থেকেই বিশাখা পড়াশোনায় খুবই ভালো ছিল। মাধ্যমিকেও সে ভালো ফল করেছিল। তবে সেই ফলকেও ছাপিয়ে গিয়েছে তার উচ্চ মাধ্যমিকের ফলাফল। স্বাভাবিকভাবেই পরিবারের সবাই খুব খুশি এই ফলাফলে।
এবার স্নাতক স্তরের পড়াশোনা শুরু করতে হবে বিশাখাকে। তার জন্য ওকে বিষয় নির্বাচন করতে হবে। পরিবারের সবাই বিভিন্ন মতামত দিলেও বিশাখা জেদ ধরল। সে জার্নালিজম নিয়ে পড়তে চায়। ওর এহেন সিদ্ধান্তের অবাক সবাই। বিজ্ঞান বিভাগের সেরা ছাত্রী এত স্কোপ ছেড়ে শেষ পর্যন্ত সাংবাদিক হতে চায়। কেউই এই সিদ্ধান্ত মেনে নিতে পারে না। বিশাখা জেদ ধরে বসে রইল কিছুদিন। অবশেষে বাকিরাও মেনে নিলেন। হাজার হোক অতি আদরের মেশে, তার কথা মেনে নেওয়া ছাড়া উপায় নেই কারো হাতে। অতঃপর জার্নালিজম নিয়ে স্নাতক স্তরের পড়াশোনার জন্য কলেজে ভর্তি হলো বিশাখা। এই মুহূর্তে বিশাখা ওর নিজের ভাই রূপ এবং জ্যাঠতো ভাই রোহানের সঙ্গে ছাদে ক্রিকেট খেলছে। রোজ বিকেলেই ওরা ক্রিকেট খেলে। বিশাখা মেয়ে হলেও ও ক্রিকেট খেলতে ভীষণ ভালোবাসে। এতে রূপ আর রোহানের সুবিধাই হয়, তারা একজন খেলার সঙ্গী পায়। বিশাখা বল করতে এসে প্রথম ওভারে তৃতীয় বলে আউট করলো রূপকে। রূপ ভীষণ রেগে গেল। যদিও আউটটা যথাযথই, তবুও সে ব্যাট ছাড়তে চাইল না। বিশাখা এবং রোহানের থেকে রূপ বয়সে বেশ কিছুটা ছোট, তাই তার কাজগুলোও বাচ্চা সুলভ। শিশু মনে সে আউট হওয়াটা মেনে নিতে পারল না। দিদির সাথে ঝগড়া শুরু করে দিল। ওদের ঝগড়াতেই সেদিন সন্ধ্যা হয়ে গেল আর খেলা বন্ধ হয়ে গেল। আগামীকাল বিশাখার কলেজের প্রথম দিন। বিশাখা ভীষণই উৎসাহিত কালকের দিনটা নিয়ে। কাল বাবা গিয়ে ওকে কলেজে ছেড়ে আসবেন। একই কলেজেই ওর দুই বান্ধবী শ্রীতমা এবং সম্প্রীতিও যাবে। ওরা সবাই একই বিষয় নিয়ে ভর্তি হয়েছে। বিশাখা অধীর আগ্রহে পরের দিনের জন্য অপেক্ষা করতে শুরু করলো। রাতে বিছানায় শুয়ে উৎসাহের চোটে ঘুম আসছিল না বিশাখার। তবে এক সময় ঠিকই দুই চোখে জুড়ে বসলো ঘুম। রাতটা কেটে গেল তাড়াতাড়ি। পরদিন সকাল হওয়ার সাথে সাথেই বিশাখা দ্রুত ফ্রেশ হয়ে নিল। একেবারে কলেজ যাওয়ার জন্য বেছে রাখা পোশাক পরিধান করেই ও খাবার টেবিলে আসলো। সবাই ওর উৎসাহ দেখে হাসলো। ব্রেকফাস্টটাও দ্রুততার সঙ্গে শেষ করলো বিশাখা। অথচ অন্যান্য দিনও অনেক সময় নেয় খাওয়া শেষ করতে। বিশাখার বাবা বিপুল দাশগুপ্ত অফিস যাওয়ার জন্য তৈরি ছিলেন। পূর্ব নির্ধারিত কথা অনুযায়ী তিনি মেয়েকে অফিস যাওয়ার পথেই কলেজে ড্রপ করে দিলেন। কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে ছিল শ্রীতমা ও সম্প্রীতি। বিশাখা হাত নেড়ে এগিয়ে গেল ওদের দিকে। সম্প্রীতি বিশাখার উদ্দেশ্যে বলল, অনেক সুন্দর লাগছে তোকে আজ। শ্রীতমা ওর কথায় সমর্থন জানিয়ে বলল, বিশাখাকে রোজই সুন্দর লাগে, এমনকি না সাজলো। বিশাখা হাসলো। এই কথাগুলো প্রায়শই শোনেও। ওর আশেপাশের সবাই ওকে এই কথাগুলো বলে থাকে। বিশাখা নিজেও জানেও সুন্দর, তবে ওর মনে হয় সেটা ওর কোনো যোগ্যতা নয়। ও প্রসঙ্গ পাল্টে বলল, চল কলেজের ভিতরে যাই। বাকিরাও সম্মতি দিল। ওরা তিনজন কলেজের ভিতরে গিয়ে ঢুকলো। কলকাতা শহরের একটি নামী কলেজ এটি। ভিতরে প্রচুর ছাত্রছাত্রীর ভিড়। হঠাৎ মনে হতে পারে যে এই ভিড়ে ওরা হারিয়ে যাবে। ওরা প্রথমে একটু ভড়কেই গেল, কিন্তু তারপর ঠিক নিজেদের ক্লাস খুঁজে নিল। পরপর 3টে ক্লাস করার পর ওরা একটা অফ পিরিয়ড পেল। একটু যেন হাঁপ ছেড়ে বাঁচল ওরা। বিশাখার প্রস্তাব রাখলো ক্যান্টিনে গিয়ে কিছু খাবার। শ্রীতমার সম্প্রীতিও রাজি হলো ওর কথায়। ক্যান্টিন খুঁজে পেতে বিশেষ সময় লাগলো না। ওরা ক্যান্টিনে গিয়ে 3টে ভেজ স্যান্ডউইচের অর্ডার দিল। তারপর একটা টেবিলে আরাম করে বসলো। বিশাখাদের পাশেই একটা টেবিলে জনা কয়েক ছেলে বসে আড্ডা দিচ্ছিল। ওরা আন্দাজ করলো ছেলেগুলো ওদের থেকে সিনিয়র। সম্প্রীতি চাপা গলায় বলল, ভাই ওই ছেলেটাকে দেখ, হেব্বি হ্যান্ডসাম দেখতে। শ্রীতমা পাশ থেকে মোহিত কণ্ঠে বলে উঠল, কোনটাকে ছেড়ে কোনটা দেখবো ভাই, সবকটাই তো হ্যান্ডসাম। আরে ভালো করে দেখ, এই ছেলেটা ওদের মধ্যেও বেশি সুন্দর। বিশাখা বুঝতে পারলো সম্প্রীতি কোন ছেলেটার কথাই বলছে। ব্ল্যাক ফুল স্লিভ শার্ট পরা একটা ছেলে। শার্টের হাতাগুলো সামান্য ফোল্ড করে রেখেছে। বাম হাতে একটা ঘড়ি পরা। দূর থেকে দেখেও বিশাখা বুঝলো ঘড়িটা দামি। চুলগুলো নিতান্তই অবহেলা এলোমেলো করে রেখেছে ছেলেটা। গালে চাপ দাড়ি। হ্যাঁ, চেহারায় একটা আকর্ষণ তো আছেই। ছেলেটা যদিও বসে আছে, তবুও বিশাখার মনে হলো ছেলেটা ভালোই লম্বা। ও বলল, হ্যাঁ ভালোই সুন্দর আছে ছেলেটা। শ্রীতমা সম্প্রীতিও চমকে উঠল, একে অপরের মুখের দিকে দেখল। সম্প্রীতি নিজের হাতে একটা চিমটি কাটল। পরক্ষণে উ বলে মৃদু আর্তনাদ করে উঠল।
শ্রীতমা বলল, সম্প্রীতি তুইও কি তাই শুনলি যা আমি বললাম? বিশাখা ম্যাডাম কি সত্যি বললেন কথাটা? বিশাখা বিরক্ত কণ্ঠে বলল, এত মেলোড্রামা করার কি আছে? কি এমন বলেছি আমি? যে মেয়ে কোনো ছেলের দিকে মুখ তুলেও তাকায় না, সে একটা ছেলের প্রশংসা করছে? আশ্চর্যজনক নয় কি বিষয়টা? বিশাখা উত্তর দিল না। এদের সাথে কথা বলাই বিপদ, সব কিছুর উল্টো মানে করবে এরা। স্বাভাবিক একটা কথাকেও কত পেঁচাচ্ছে। এভাবেই কেটে যেতে লাগলো দিনগুলো। কলেজে বিশাখার সাথে আরও কয়েকজনের বন্ধুত্ব হয়েছে। বলা যেতে পারে ওদের একটা গ্রুপ তৈরি হয়েছে। পড়াশোনার পাশাপাশি আড্ডা দেওয়া চলতেই থাকে ওদের। সব মিলিয়ে বিশাখা বেশ মজাতেই আছে। তবে আজকের দিনটা একটু আলাদা। আজ বিশাখার বাকি বান্ধবীরা কেউই কলেজে আসেনি। বিশাখা একটু বিরক্তই হলো নিজের বান্ধবীদের প্রতি। এরা এমন কেন? আগে থেকে বলতে পারতো যে আসবে না আজ কলেজ, তাহলে বিশাখাও আসতো না। এখন একা একা বোর হতে হচ্ছে ওকে। দুটো ক্লাস করে ক্যান্টিনে এসে বসলো বিশাখা। একটা টেবিল ফাঁকা ছিল, ওখানে একাই গিয়ে বসলো। দুটো সিঙ্গাড়া আর এক কাপ চা অর্ডার করে ফোনে মনোনিবেশ করলো ও। একটু পরেই ওর খাবারগুলো টেবিলে দিয়ে যাওয়া হলো। চায় একটা চুমুক দিয়ে বিশাখা যখন ফেসবুক স্ক্রল করছে, তখনই একটা কণ্ঠস্বর ভেসে এলো সামনে থেকে, হেই ফ্রেশার। বিশাখা চকিতে মুখ তুলে তাকালো। সামনে দেখতে পেল আগের দিনের সেই ছেলেটাকে। ও মৃদু হেসে উত্তর দিল, ইয়েস। ও আই সি, ইয়োর নেম অ্যান্ড সাবজেক্ট? বিশাখা দাশগুপ্ত, জার্নালিজম। ও মাইসেলফ সৌভিক দে, ফ্রম কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। বিশাখা আবারও হাসল। এই ছেলের হঠাৎ ওর সঙ্গে কথা বলতে আসার কারণ বোধগম্য হলো না ওর। আশেপাশে তাকিয়ে দেখলো ছেলেটার ফ্রেন্ডরা আছে কিনা, কিন্তু খুঁজে পেল না। বিশাখা ভাবলো হয়তো ফ্রেন্ডরা কলেজ আসেনি বলে ওর সাথে কথা বলতে এসেছে ছেলেটা। ওর ভাবনার মাঝেই সৌভিক আবার বলল, আমি কি এখানে বসতে পারি প্লিজ? আরে আরে, আবার এখানে বসতেও চাইছে, কিন্তু এ সিনিয়র, বারণ করলে সমস্যা হতে পারে। বিশাখা তাই এক প্রকার বাধ্য হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সৌভিক ওর সামনের চেয়ারে বসে পড়ল। একটু সময় চুপ থেকে বলল, তোমার ফ্রেন্ডরা আসেনি আজ কলেজে? না, ওরা আসেনি। ও, তাহলে তো তোমায় আজ একাই কাটাতে হবে। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? কথাটা শুনে একটু ঘাবড়ালো বিশাখা। কি বলবে রে আবার? ও ভ্রু কুঁচকে বলল, কি কথা? আমরা কি বন্ধু হতে পারি? অবাক হওয়ার শেষ সীমায় এবার পৌঁছে গেল বিশাখা। বন্ধুত্বের হাত বাড়াতে চাইছে কেন সৌভিক? আর আদৌ কি কোনো মেয়ে তার সিনিয়র কোনো ছেলের সাথে ফ্রেন্ড হতে পারে? বিষয়টা দৃষ্টিকটু নয় কি? আর তাছাড়া অচেনা অজানা একটা মেয়েকে এমন প্রথম দেখাতেই বন্ধুত্বের প্রস্তাব দেওয়ার মানেটা কি? বিশাখা এতটাই অবাক হলো যে কিছুক্ষণের জন্য কথা বলতেও ভুলে গেল। ওর হতভম্ব ভাবটা ওর চেহারাতেও ফুটে উঠেছিল। হয়তো সৌভিকের চোখেও ধরা পড়ছিল, কিন্তু সৌভিক কিছু না বলেই চুপই ছিল। বেশ কিছুক্ষণ পর বিশাখার নীরবতা ভেঙে বলল, হঠাৎ বন্ধুত্ব করতে চাওয়ার কারণ কি? সৌভিক হাসল। বিশাখা বিস্মিত নয়নে দেখল বড় সুন্দর সেই হাসি। ছেলেরাও এত সুন্দর হাসতে পারে? মেয়েদের হাসি নিয়ে এত কাব্য হয়, কই ছেলেদের হাসি নিয়ে তো হয় না। নির্লজ্জ চোখগুলো চাইল সৌভিকের দিকে তাকিয়ে থাকতে, কিন্তু বিশাখার কড়া মন তাকে ধমক দিল। বিশাখা চোখ সরিয়ে নিল সৌভিকের দিক থেকে। সৌভিক বলল, সব কিছুর কি কারণ থাকে ম্যাডাম? কিছু কিছু কাজ অকারণেও করা হয়। তুমি নতুন এসেছো কলেজে, ভালো স্টুডেন্ট, তাই ভাবলাম বন্ধুত্ব করি। আমিও তোমায় হেল্প করতে পারবো কলেজের বিভিন্ন বিষয়ে। বিশাখা কিছুক্ষণ চিন্তা করলো কি উত্তর দেবে এখনো। এটা সত্যি কথা যে সিনিয়রদের সাথে বন্ধুত্ব রাখলে অন্তত র্যাগিংয়ের হাত থেকে ছাড়া পাওয়া যাবে, কিন্তু বিষয়টা চোখে লাগার মতোও তো বটে। আর ওর ফ্রেন্ডরা তো এটা নিয়েও কত হাসাহাসি শুরু করে দেবে। ওদেরকে বোঝানো তো আরেক সমস্যা। মনের সাথে এক প্রকার যুদ্ধ করেই বিশাখা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ফ্রেন্ডস আজ থেকে। সৌভিক নিজের ঘড়ির দিকে তাকালো, তারপর বিশাখার দিকে তাকিয়ে হেসে বলল, এই দেখেছো আমার ক্লাসের টাইম হয়ে গেছে। আচ্ছা বাই, পরে কথা হবে, টেক কেয়ার। যেমন হঠাৎ করে এসেছিল তেমনই হঠাৎ করে চলে গেল সৌভিক।
ফেলে রেখে গেল বিশাখাকে চিন্তিত অবস্থায়। এই অনাকাঙ্ক্ষিত বন্ধুত্বের হাতটা ধরে কি ভুল করে ফেলল ও, নাকি ও একটু বেশি ভাবছে বিষয়টা নিয়ে? সাল 2020, কলকাতা। বোঝার চেষ্টা করো বিশাখা, তোমার সাথে আমি রিলেশনে গিয়েছিলাম জাস্ট একটা বাজি লড়ে। আমি কোনোদিনও তোমার প্রতি ইন্টারেস্টেড ছিলাম না। চিৎকার করে কথাগুলো বলল সৌভিক। বিশাখা কাঁদছে। গত 1.5 বছর ধরেও সৌভিকের সঙ্গে রিলেশনে রয়েছে, মানসিকভাবে ভীষণই অ্যাটাচড ওই সম্পর্কের সঙ্গে। আর আজ সৌভিক বিচ্ছেদ চাইছে সম্পর্কের। ঘটনার সূত্রপাত গতকাল বিকেলে। বিশাখা একটা ক্যাফেতে গিয়েছিল, আর সেখানেও দেখে সৌভিককে একটা মেয়েকে প্রপোজ করছে অবস্থায়। আশ্চর্যের বিষয়, সেখানে বিশাখার 2 বান্ধবী শ্রীতমার সম্প্রীতিও উপস্থিত ছিল। বিষয়টা দেখে বিশাখার হাত পা কাঁপতে শুরু করে সেখানেই, কিন্তু ওখানে কোনো সিন ক্রিয়েট করেনি। চুপচাপ ভিডিও করেছিল পুরোটা, মেয়েটার হাতে সৌভিকের আংটি পরানো পর্যন্ত। তারপর আজকেও সৌভিককে ডেকেছে দেখা করতে। তারপরেই সৌভিক বিচ্ছেদ চেয়েছে। যদিও বিশাখা কাল ওদের না দেখলে হয়তো সৌভিক আরও অনেকদিন এভাবেই 2 নৌকায় পা দিয়ে চালিয়ে যেত। সৌভিকের চোখ মুখ লাল, রাগ ফুটে উঠেছে চেহারায়। বিশাখাও সমানভাবে চিৎকার করে উঠল, কেন লড়েছিলে বাজি? আমার উপরই কেন লড়েছিলে? আর এতদিন থেকেছ কেন তাহলে রিলেশনে? আগেই ব্রেকআপ করে দিতে। আর আর ওই মেয়েটাকেও কি কিছু না জানিয়ে রিলেশনে গিয়েছো? ওই বেচারিকেও ধোকা দিচ্ছ? সৌভিক হাসল, হাসতে হাসতে যেন পড়েই যাবে। তারপর বিশাখার দিকে একটু ঝুঁকে বলল, অদিতি নোজ এভরিথিং অ্যান্ড শি এনজয়স দ্যাট। ও তোমার মতো ব্যাকডেটেড বা ন্যাকা নয়, বুঝলে? বিশাখা রাগ এবং বিস্ময়ের শেষ সীমায় পৌঁছে গিয়েছে। এখন আর ও কাঁদছে না, ওর মনে বারবার একটা কথাই ধ্বনিত হচ্ছে, সৌভিক প্রতারক, সৌভিক প্রতারক। বিশাখা আবারও চিৎকার করে বলল, আমার লয়াল থাকাটা যদি ব্যাকডেটেড হয় দেন ইটস ওকে, আমি তাই চাই। তবে একটা কথা মনে রেখো সৌভিক, আজ আমি যেভাবে কাঁদছি একদিন এই সময় তোমার জন্যও আসবে। তুমিও বুঝবে কাউকে ভালোবাসার পর প্রতারিত হলে কতটা কষ্ট হয়। সৌভিক ঠোঁট বাঁকিয়ে হাসল, পাত্তা দিল না বিশাখার কথায়। বিশাখা দৌড়ে বেরিয়ে এলো ওখান থেকে। বাড়ির কাছাকাছি আসতেই একটা ভিড় নজরে এলো বিশাখার। ওদের বাড়ির সামনে এমন জটলা কেন? বিশাখা দৌড়ে বাড়ির ভিতর ঢুকলো আর দেখলো বাড়ির উঠোনে শোয়ানো রয়েছে ওর মায়ের মৃতদেহ। ছাদ থেকে কাপড় আনতে গিয়ে ছাদের একপাশের ভাঙা রেলিংয়ের ফাঁক দিয়ে নিচে পড়ে গিয়েছেন বিশাখার মা বৈশাখী দেবী। কথাটা শুনে গগন বিদারী চিৎকার দিয়ে উঠল বিশাখা। ওর মন প্রাণ চাইল কথাটা মিথ্যা হোক, কিন্তু না, কথাটা সত্যি। ও ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল, কিন্তু প্রতিদিনের মতো আজ আর জড়িয়ে ধরলেন না ওকে। বিশাখা কান্নার মাঝেই বিড়বিড় করে বলল, তুমিও চলে গেলে মা, আমার আর কেউ রইল না এখানে। পুলিশ এসে গেল তাড়াতাড়ি। ওদের বাড়ি থেকে যদিও অভিযোগ করা হয়নি, বিশাখা চেয়েছিল অভিযোগ করতে, কিন্তু ওকে আটকে রেখেছিল বাড়ির বাকিরা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছিল, তবে কিছুদিন পরেই সেই কেস কোলাপসড হয়ে যায়। সৌভিকের সঙ্গে ব্রেকআপের কষ্ট মাথায় ছিল না বিশাখার। ওর হৃদয়ে জ্বলে পড়ে যাচ্ছিল মা হারানোর বেদনায়। আরও বুঝতে পারছিল এটা একটা ষড়যন্ত্র ছিল। মা এমনি এমনি ছাদ থেকে পড়ে যাননি, কিন্তু তখন কিছুই করতে পারেনি বিশাখা। একদিন পর মাসি আসলেন, বিশাখাকে নিয়ে গেলেন সঙ্গে করে। রূপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদির চলে যাওয়া দেখছিল। তখন থেকে কি ওর মনে অভিমানের সৃষ্টি হয়েছিল? বর্তমান বিছানার উপর বসে বসে পুরনো অ্যালবাম দেখছিল বিশাখা। মায়ের সঙ্গে প্রচুর ছবি আছে অ্যালবামে। ওদের পুরো পরিবারের একত্রে ছবিও আছে। আছে ওর ছোটবেলার কিছু ছবিও। সেগুলো দেখতে দেখতে আবেগপ্রবণ হয়ে পড়েছিল ও। একটা ছবি দেখলো বিশাখা, মায়ের মৃত্যুর কিছুদিন আগে তোলা। মা আরও পাশাপাশি দাঁড়িয়ে। মাকে কি সুন্দর লাগছে এই ছবিতে। বিশাখা ছবিটার উপর একবার হাত বুলিয়ে বলল, কাদের জন্য তুমি অকালে চলে গেলে তা আমি খুঁজে বের করবই মা। আর তোমার আমায় নিয়ে দেখা সব স্বপ্নও পূরণ করব। আমি জানি তুমি সব সময় আমার পাশে আছো। সকাল 8টার সময় হসপিটালে প্রবেশ করলো ঋষিত।
আজ সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটবে ওর। অবশ্য সেটা অস্বাভাবিক কিছুই নয়। ওর পেশাই এমন যে প্রতিটা দিনই ওর ব্যস্ততার মধ্যেই কাটে। আজকের দিনটাও ব্যতিক্রম নয়। বাড়িতে থাকাটা এখন ঋষিতের পক্ষে সমস্যাজনক হয়ে দাঁড়িয়েছে। মা ওকে যখনই পারছেন তখনই বিয়ের জন্য তাগাদা দিচ্ছেন। ওনার সাথে যোগ দিয়েছে ঋষিতের বৌদি দীপ্তিসাও। সব মিলিয়ে ঋষিত এদের জন্য জেরবার হয়ে পড়ছে। এখনও অবধি ঋষিত মা বৌদিকে আটকে রাখতে পারলেও খুব বেশি দিন পারবে বলে মনে হয় না। এবার মনে হয় ওকে বিয়ের পিঁড়িতে বসতেই হবে। ওর সিনিয়র ডক্টর মহাপাত্র বলেছিলেন 8:30টায় ওকে হাসপাতালে চলে আসতে, কিন্তু ঋষিত আগে ভাগেই চলে এসেছে। দেরি করা যে ওর স্বভাবে নেই। হসপিটালে প্রবেশ করে মহাপাত্র স্যারকে খুঁজে নিতে বেশি সময় লাগলো না। স্যারও ওর মতোই আগে চলে এসেছেন। ডক্টর অর্জুন মহাপাত্র কলকাতার একজন নামকরা সার্জন। লোকে বলে তিনি স্বয়ং দেবদূত। আজ অবধি তার একটা সার্জারিও অসফল হয়নি। ঋষিত এখন তার আন্ডারেই প্র্যাকটিস করছে। যেমন সব জুনিয়র ডাক্তারই কারো না কারো আন্ডারে থাকে। মহাপাত্র স্যার ভাবতে পারেননি ঋষিত নির্ধারিত সময়ের এতটা আগেই চলে আসবে। উনি বেশ অবাকই হলেন ঋষিতকে দেখে। উনি বললেন, আরে ঋষিত, এত তাড়াতাড়ি চলে আসলে তুমি? ঋষিত বিনয়ের সাথে হাসল, তারপর বলল, হ্যাঁ স্যার, চলেই আসলাম। বাড়িতে বসে থেকেও তো কাজ নেই। ডক্টর মহাপাত্র বুঝলেন ঋষিত কাজের প্রতি ভীষণই ডেডিকেটেড। তিনি এই বিষয়ে আর কোনো কথা বললেন না। প্রসঙ্গ পাল্টে বললেন, আজকের ফার্স্ট সার্জারিটা সম্পর্কে সব তথ্য মনে আছে তো? ঋষিত ঘাড় নেড়ে হ্যাঁ বোঝালো। তারপর বলতে শুরু করলো, ইয়েস স্যার। একটা মেয়ের বাম ওভারি অপারেশন করে বাদ দেওয়া হবে। মেয়েটার বয়স মাত্র 15 বছর। একটা বড় টিউমার আছে ওভারিতে। অপারেশনটা ভীষণই রিস্কি। চান্স 50-50। ডক্টর মহাপাত্র খুশি হলেন। যাক, ছেলেটা তার মানে সব কেস হিস্ট্রি মন দিয়ে শোনে। এরকম জুনিয়র পেয়ে তিনি ধন্য। আর ডক্টর মহাপাত্রের অভিজ্ঞ চোখ এটাও বুঝতে পারে একজন ডাক্তার হিসেবে ঋষিত যথেষ্টই সম্ভাবনাময়। পরবর্তী সময়ে সেও একজন ভালো সার্জন হয়ে উঠবে। হয়তো সে খ্যাতিতে ডক্টর মহাপাত্রকেও ছাড়িয়ে যাবে। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে ডক্টর মহাপাত্র বললেন, চলো একবার দেখে আসি বাচ্চাটাকে। ওকে মেন্টালি সাপোর্ট দেওয়াও কিন্তু আমাদের কাজ। অবশ্যই স্যার, তবে মেয়েটা ভীষণ স্ট্রং। সব মেয়েরাই স্ট্রং হয় ঋষিত, কারণ সব মেয়ের মধ্যে একজন মা থাকে। ঋষিত তাকালো ডক্টর মহাপাত্রের দিকে। ওনার দু চোখে মেয়েদের জন্য সম্মান জ্বলজ্বল করছে। ঋষিতের মনে আবারও সম্মান জমা হলো এই মানুষটার জন্য। ডক্টর মহাপাত্র হাঁটতে শুরু করলেন হাসপাতালের করিডর ধরে। ঋষিতও ওনার পিছু পিছু এগোলো। যে মেয়েটার কথা বলছিল ওরা, তার নাম মিশমি। একটা সিঙ্গেল কেবিনে আছে মেয়েটা। ডক্টর মহাপাত্র গিয়ে ঢুকলেন সেই কেবিনে। পিছন পিছন ঋষিত ঢুকলো। মেয়েটা শুয়েছিল। সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে। ঋষিত লক্ষ্য করলো মেয়েটার চেহারায় সারল্যের পাশাপাশি বিষাদের ছাপ রয়েছে। ঋষিতের খারাপ লাগলো। ইস, এই বয়সের একটা মেয়ের ওভারি বাদ যাচ্ছে। তাছাড়াও ক্রিটিক্যাল কন্ডিশন মেয়েটার। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কম। ভগবান বাচ্চাগুলোকে এত কষ্ট দেন কেন? ডক্টর মহাপাত্র মিশমির পাশে একটা টুল টেনে নিয়ে বসলেন। মিশমির দিকে তাকিয়ে বললেন, গুড মর্নিং মিশমি। মিশমি ম্লান হাসলো। তারপর বলল, গুড মর্নিং ডক্টর আঙ্কেল। আজ তোমার অপারেশন, জানো তো? হ্যাঁ আঙ্কেল, জানি। ঋষিত লক্ষ্য করলো মিশমির মুখটা ভীষণ মলিন হয়ে গেল। ডক্টর মহাপাত্র লক্ষ্য করলেন সেটা। উনি তাড়াতাড়ি বলে উঠলেন, মিশমি, তুমি মুভি দেখতে পছন্দ করো? মিশমি হ্যাঁ সূচক ঘাড় নাড়ল। ডক্টর মহাপাত্রর মুখটা হাসি হাসি হয়ে উঠল। উনি বললেন, তাহলে আজ অপারেশন হয়ে গেলে আমরা একটা মুভি দেখব, কেমন? মিশমির মুখটা উজ্জ্বল হলো এবার। ও খুশি খুশি কণ্ঠে প্রশ্ন করলো, কি মুভি? 12th ফেল। আমার দিদি দেখেছে ফিল্মটা, আমি দেখিনি এখনো। আমিও দেখিনি। আমরা দুজন একসাথে দেখব, সাথেই দাদাটাও থাকবে। আচ্ছা। একগাল এসে বলল মিমি। আরও কিছুক্ষণ ওর সাথে কথা বলে ডক্টর মহাপাত্র ঋষিতকে নিয়ে বেরিয়ে এলেন। কেবিনের বাইরে এসে ঋষিত বলল, স্যার, ওর কি 12th ফেল দেখার বয়স হয়েছে? ডক্টর মহাপাত্র খেকিয়ে উঠলেন,
মেয়েটার 15 বছর বয়স, মানে 9-এ পড়ে। তো এখন দেখবে না তো কি 12-এ ফেল করার পর দেখবে? ধমক খেয়ে ঋষিত চুপ করে গেল। সত্যি কথাটা বোকা বোকাই বলেছে ও। আজ বিশাখার অফিসের প্রথম দিন। স্বাভাবিকভাবেই আজ ওর উত্তেজিত থাকা উচিত, কিন্তু এখন আর কোনো কিছুতেই আগ্রহ বা উৎসাহ আসে না ওর। সব কিছুই যেন নিষ্প্রাণ মনে হয় ওর। হোয়াইট শার্ট আর ব্রাউন জিন্স পরেই তৈরি হয়ে নিল বিশাখা। চুলটা আঁচড়ে একটা পনিটেল বেঁধে নিল। নোট শেডের লিপস্টিক হালকা করে বোলালো ঠোঁটে। কানে ছোট্ট একটা ইয়ারিং পরেও রেডি। ব্যাগটা পিঠে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলো ও। বারান্দায় দেখা হয়ে গেল জেঠিমার সাথে। জেঠিমা দেখে বললেন, বেরোচ্ছিস এখনই? কিছু খেয়ে যা। না গো, দেরি হয়ে যাবে খেতে গেলে, আমি রাস্তায় খেয়ে নেব। আচ্ছা, সাবধানে যাস। বিশাখা ঠোঁট বাঁকিয়ে হাসলো। ও জানে ও সাবধানে গেলে কি না গেল তাতে জেঠিমার কিছু যায় আসে না, কিন্তু অভিনয়টা জেঠিমা ভালোই পারে। ইস, অল্প বয়সে বিয়ে না হয়ে যদি বাংলা সিনেমা অডিশন দিত তাহলে আজ কোথায় থাকতো দেবশ্রী রচনা এরা। জেঠিমাই সুপারহিট নায়িকা হতো। কথাটা ভাবতেই হাসি পেল বিশাখার। বাড়িতে 3টে গাড়ি থাকা সত্ত্বেও বিশাখা বেরোলো হেঁটেই। পাড়ার মোড়ে গিয়ে ট্যাক্সি ধরল ও। বাড়ির গাড়ি নেওয়ার কোনো ইচ্ছা নেই ওর। একদিন নিজের ক্ষমতায়ও গাড়ি কিনবে, সেই দিন গাড়িতে চেপে ঘুরবে। তার আগে পর্যন্ত না হয় একটু কষ্টই করলো। ট্যাক্সির সিটে পিঠ এলিয়ে দিয়ে বিশাখা গতদিনের কথা ভাবতে শুরু করলো। গতকাল রাতে ওর বিয়ের কথা উঠেছিল, এই নিয়ে আবার একচোট ঝামেলা হয়েছে ওর আর ওর বাবার। গতকাল সন্ধ্যায় বিশাখা ঘরে বসে বই পড়ছিল। ও সারাটা দিন ঘরের 4 দেওয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ রাখে। বাইরে বেরোতে ওর মন চায় না। তো ওর বই পড়ার মাঝেই দরজায় টোকা পড়ল। বিশাখা সামান্য গলা গুছিয়ে বলল, কে? দিদিভাই, আমি রোহান। বিশাখা উঠে গিয়ে দরজা খুলল। রোহানকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কিছু বলবি? হ্যাঁ, তোমাকে বসার ঘরে ডাকছে, সবাই ওখানেই আছে। বিশাখা চুপচাপ বসার ঘরে গিয়ে উপস্থিত হলো। সত্যি বাড়ির সবাই ওখানেই ছিল। বিশাখাকে দেখে বিপুলবাবু প্রস্তাব রাখলেন ওর বিয়ের। সবাই সমর্থন করলো ওনার প্রস্তাবকে। আর সেখানেই বিশাখার বিরক্তির বাঁধ ভাঙল। ও চিৎকার করে বলল, তোমাদের সমস্যাটা কি শুনি? কয়দিন হয়েছে বাড়িতে এসেছি, এখনই বিয়ে দিতে উঠে পড়ে লেগেছ কেন? বেশ খানিকক্ষণ কথা কাটাকাটি চলল। শেষ পর্যন্ত বিপুলবাবু বললেন, যতই চাকরি করিস থাকছিস তো আমাদের বাড়িতেই, হয় বিয়ে কর, না হয় অন্য কোথাও চলে যা। এটাই ছিল মোক্ষম অস্ত্র। এই মুহূর্তে বাড়ি ভাড়া নিয়ে উঠে যাওয়ার মতো সঙ্গতি বিশাখার নেই, তাই অন্য কোথাও চলে যাওয়া সম্ভব নয়। বিশাখা চলে এসেছিল তাই ওখান থেকেই চুপচাপ। বর্তমানে একবার মাসিকে ফোন করতে হবে আজ, সবটা জানাতে হবে ওনাকে। উনি একমাত্র যে কোনো স্বার্থ না দেখে ঠিকঠাক সমাধান বলতে পারেন। আর ভাবল না বিশাখা, বেশি ভেবে এখন মাথা খারাপ করে লাভ নেই। ও শান্ত হয়ে বসে রইল এবং অপেক্ষা করতে শুরু করলো অফিসে পৌঁছানোর। আজকের দিনটা বিশাখার কাছে ভীষণই স্পেশাল। আজ সে প্রথম কারো ইন্টারভিউ নেবে। আর ও যে পত্রিকার দপ্তরে চাকরি করে সেখানে যাদের ইন্টারভিউ ছাপা হয় তারা প্রত্যেকেই সমাজের গণ্যমান্য ব্যক্তি। তবে এমন নয় যে তারা খুব বড়লোক বা কিছু। এই পত্রিকায় তাদেরই ইন্টারভিউ ছাপা হয় যারা সমাজে অবদান রাখে নিজের কাজের দ্বারা। আজ বিশাখা যাবে একজন ডাক্তারের ইন্টারভিউ নিতে, আরও স্পষ্ট করে বললে একজন সার্জেনের। তার নাম অর্জুন মহাপাত্র। একজন অত্যন্ত ভালো মানের এবং ভালো মনের মানুষ তিনি। ডক্টর মহাপাত্র চাইলেই বেসরকারি হাসপাতালে চাকরি করে অনেক টাকা রোজগার করতে পারতেন, কিন্তু তা না করে তিনি সারাটা জীবন সরকারি হাসপাতালেই কাটিয়ে দিলেন। আর বর্তমানে তিনি শুধু কলকাতারই নন, দেশের প্রথম 10 সার্জনের মধ্যে একজন। ইন্টারভিউয়ের ব্যক্তির উপর নির্ভর করে নিজের পোশাক নির্বাচন করেন সাংবাদিকরা। যেমন আজ একজন বরিষ্ঠ ডাক্তারের সাক্ষাৎকার নিতে যেতে বিশাখা পরে নিয়েছে একটা সাদা কুর্তি ও লেগিংস, সাথে অবশ্যই আছে ম্যাচিং ওড়না। এসব ক্ষেত্রে একটা ইমপ্রেশনের ব্যাপার থাকে। ঘর থেকে বেরিয়ে বিশাখা দেখল হাতে এখনো সময় আছে। বাড়িতে ব্রেকফাস্ট আরামসেই করতে পারবে ও। রোজ রোজ বাইরে খাওয়াও ঠিক নয়, তাই চুপচাপ খাবার টেবিলে গিয়ে উপস্থিত হলো বিশাখা। ওকে দেখে টেবিলে উপস্থিত বাকিরা একটু অবাকই হলো।
হয়তো তারা আশা করেনি যে অফিস ডেতেও বিশাখা বাড়িতেই ব্রেকফাস্ট করবে, কারণ এক সপ্তাহ অফিস করার পরও বিশাখা একদিনও বাড়িতে ব্রেকফাস্ট করেনি। বিশাখা খাবার টেবিলে নির্ধারিত চেয়ারে গিয়ে বসে পড়ল। ওর এক পাশের চেয়ার রূপের, অন্য পাশেরটা রোহানের। উল্টো দিকে বসেছেন বিপুলবাবু। বিশাখার জেঠিমা ওর প্লেটে 4টে বাটার টোস্ট রাখলেন, তারপর একটা গ্লাসে দুধ ভর্তি করে এনে দিলেন। বিশাখার প্রথম টোস্টটায় কামড় বসানোর পরপরই বিপুলবাবু প্রশ্ন করলেন, তারপর মামাই কি ভাবলে? বিশাখা খাবারের দিক থেকে নজর ঘুরিয়ে ভ্রু কুঁচকে তাকালো বিপুলবাবুর দিকে। প্রশ্ন করল, কি বিষয়ে কি ভাবলাম? আরে বাবা, তোমার বিয়ের বিষয়টা ভাবার জন্য সময় চেয়েছিলে না? ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, আপনি পাত্র দেখুন, আমি রাজি আছি বিয়ের জন্য। বিশাখা যেন ভরা হাটে বোমা ফেলল। কেউই আশা করেনি ওর এই জবাব। জেঠিমা রূপকে দুধের গ্লাস এগিয়ে দিচ্ছিলেন, তার থেকে একটু দুধ চলকে পড়ল। বিশাখার জেঠিও খাওয়া থামিয়ে তাকিয়ে রইলেন। সর্বোপরি বিপুলবাবুর মুখটা বিশাল বড় হাঁ হয়ে গেল। বিশাখা লক্ষ্য করল সবটাই। ও মুচকি মুচকি হাসতে লাগলো। বিশাখার জেঠিমা বললেন, মামাই তুই সত্যি বলছিস তো? বিশাখা জেঠিমার দিকে তাকালো, তারপর একটু হেসে বলল, মিথ্যা কেন বলবো জেঠিমণি? তোমাদের সাথে কি আমার ঠাট্টা করার মতো সম্পর্ক? আমি ভেবে দেখলাম এবার বিয়েটা করা উচিত। সেটেল হওয়ারও তো একটা ব্যাপার আছে, চাকরিও পেয়ে গিয়েছি, এখন আর কিসের জন্য অপেক্ষা করব? এখনও যেন বাকিদের বিশ্বাস হচ্ছে না কথাটা। বিপুলবাবু বললেন, পরে কথা পাল্টাবে না তো তুমি? আশ্চর্য, কথা পাল্টাবো কেন? আপনি পাত্র দেখুন। পাত্র দেখাই আছে। তুমি যখন রাজি তখন আজকেই না হয় দেখতে আসুক পাত্রপক্ষ। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? বিয়েটা সম্পূর্ণ ঘরোয়াভাবে হবে, বাইরের কাউকে ডাকার দরকার নেই। আচ্ছা, তাই হবে। বিশাখা ঠোঁট বাঁকিয়ে হাসল। ঘরোয়া বিয়েতে তো আপনাদের আপত্তি থাকবেই না, খরচ খরচা যে কম লাগবে তাতে। হ্যাঁ, টাকা নিয়ে স্বর্গে যাবে। দ্রুত খাওয়া শেষ করে উঠে পড়ল বিশাখা। বাড়ি থেকে বেরিয়ে মোড়ের মাথায় এসে ট্যাক্সি ধরল। দ্রুতই পৌঁছে গেল ওর গন্তব্যস্থলে, অর্থাৎ ডক্টর মহাপাত্র যে হাসপাতালে চাকরি করেন সেখানে। বিশাখার সঙ্গে করে ক্যামেরা এবং ভয়েস রেকর্ডার এনেছে। ভিডিও করার প্রয়োজন নেই, স্টিল ফটো নিতে হবে ইন্টারভিউর সঙ্গে ছাপার জন্য, আর কতগুলো রেকর্ড করে রাখাটা প্রয়োজন। পরে শুনে শুনে লিখতে পারবে। এই হসপিটালটা একাধারে মেডিকেল কলেজও। এখানেই ডক্টর মহাপাত্রের একটা নিজস্ব অফিস রুম আছে। ওয়েটিং রুমে 10 মিনিট বসে থাকার পর বিশাখাকে ডেকে নেওয়া হলো সেই অফিস রুমে। কাচের দরজা ঠেলে বিশাখা ভিতরে ঢুকলো। ডক্টর মহাপাত্র একটা রিভলভিং চেয়ারে বসে আছেন। সামনে একটা বড় টেবিল। টেবিলের অন্যদিকে একটা চেয়ার নিয়ে বসে আছে আরেকজন জুনিয়র ডাক্তার। বিশাখাকে দেখে ডক্টর মহাপাত্র অমায়িক হাসলেন, তারপর ইশারা করলেন টেবিলের এই পাশের একটা চেয়ারে বসার জন্য। বিশাখা বসল। ডক্টর মহাপাত্র বললেন, কিছু খাবে মা? চা কফি? প্রথম সম্বোধনেই মা ডাকটা ভীষণ আন্তরিক লাগলো বিশাখার। একটু যেন আবেগপ্রবণ হয়ে পড়ল ও। নিজেকে সামলে নিয়ে বলল, কফি চলতে পারে। আচ্ছা আচ্ছা। সামনে থাকা একটা বেল বাজিয়ে ডক্টর মহাপাত্র একজনকে ডাকলেন। ডেকে বললেন 3 কাপ কফি আনতে। সেই ব্যক্তি চলে গেলে উনি আবার বললেন, আচ্ছা, আমাকে তো চেনোই, তোমার পরিচয়টা যদি পাওয়া যেত। হ্যাঁ, অবশ্যই, আমি বিশাখা দাশগুপ্ত, জার্নালিস্ট। আচ্ছা, জার্নালিজমের কোর্স কোথায় করেছো? লন্ডনে। ডক্টর মহাপাত্রের পাশে বসে থাকা জুনিয়র ডাক্তারটি বলে উঠল, বাহ, বিলেত ফেরত সাংবাদিক, ইন্টারেস্টিং। ডক্টর মহাপাত্র মৃদু ধমকে উঠলেন, আহ ঋষিত, কি হচ্ছে এগুলো? ঋষিত তাকালো ডক্টর মহাপাত্রের দিকে। ওর চোখে মুখে খেলছে দুষ্টুমি ভরা হাসি। বিশাখা মনে মনে ভাবল, এনার নাম তাহলে ঋষিত, আনকমন নাম। ডক্টর মহাপাত্র বিশাখার দিকে তাকিয়ে বললেন, তুমি শুরু করো মা, যা প্রশ্ন করবে। প্রশ্ন কি করবে ঠিক করাই ছিল। পত্রিকার তরফ থেকেই মোটামুটি ঠিক করে দেওয়া আছে প্রশ্নগুলো। বিশাখা একে একে প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে লাগলো। এর মধ্যেই ডাক্তার মহাপাত্রের ব্যক্তিগত জীবন, কর্মজীবন, শিক্ষা জীবন সব সম্পর্কেই প্রশ্ন রয়েছে। ডাক্তার মহাপাত্র ধৈর্য ধরে প্রতিটি প্রশ্নের উত্তর দিলেন। সব শেষে বিশাখা একটা ফটো তুলল ডাক্তার মহাপাত্রর। নিজের ফোনে ওনার সাথে একটা সেলফিও তুলল। মানেটা কি মা? এখন মেয়ে দেখতে যেতে হবে?
ঋষিত বিরক্তি আর হতাশায় চিৎকার করে উঠল। ওর মা? বসুধা দেবী বললেন, আজ্ঞে হ্যাঁ, যেতে হবে। কেন, তোর সমস্যাটা কি শুনি? এবার মেয়ে একেবারে তোর মনের মতো, চাকরি করা মেয়ে, বাইরে থেকে পড়াশোনা করেছে, আপত্তি কোথায়? সত্যি আপত্তি করার জায়গা নেই, কিন্তু সদ্য হসপিটাল থেকে ফিরেই আবার সেজে গুজে মেয়ে দেখতে যেতে মোটেই ইচ্ছা করছে না ঋষিতের। তবে সেটা মাকে বললে নির্ঘাত মা মারাত্মক রেগে যাবেন, তাইও চুপচাপ গেল ফ্রেশ হয়ে তৈরি হতে। বসুধা দেবী কোথা থেকে মেয়ের খোঁজ নিয়েছেন ভগবান জানে, তবে উনি এবার কোমর বেঁধে লেগেছেন ছেলের বিয়ে দেওয়ার জন্য। ঋষিতকে দ্রুত বিয়ের পিঁড়িতে না বসালে ওনার শান্তি নেই। আর ওনাকে সঙ্গে নেওয়ার জন্য ঋষিতের দি গ্রেট বৌদি দীপ্তিশা তো আছেই। মাঝে মাঝে ঋষিত বিরক্ত হয়ে যায় এই দুজনেরই ওপর। কে বলবে এরা শাশুড়ি বৌমা, মনে হয় যেন মা মেয়ে। বসুধা দেবীর কোনো মেয়ে না থাকায় উনি নিজের বৌমাকেই নিজের মেয়ের মতো করেই রাখেন। ঋষিতের বউ আসলেও এটাই হবে, নিশ্চিত ঋষিত। আর সমস্যা হয় ওরা হর্ষিতের। ওরা দুজন যেন পর হয়ে যায় মায়ের কাছে, আর দীপ্তিশা বেশি আপন হয়ে যায়। বাকি চিন্তা বাদ দিয়ে তৈরি হয়ে নিল ঋষিত। ব্ল্যাক শার্ট আর অফ হোয়াইট জিন্স পরল ও। শার্টের হাতাটা ফোল্ড করে নিল, হাতে স্মার্ট ওয়াচ পরল, চুলটা ভালো করে আঁচড়ে সেট করে নিয়ে ও রেডি। সময় দেখলো 7:30টায় পৌঁছানোর কথা মেয়ের বাড়িতে। এখন সবে 6:45 বাজে, সময় ভালোই আছে হাতে।